স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনেও খুলল দোকানপাট, শপিং মল। মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে, দিনে ৮ ঘন্টা করে। প্রতিদিন গড়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ৪,০০০-এর বেশি। এই হারে বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। টাকার বিনিময়ে কথিত স্ত্রী ঝর্ণার সাথে অবৈধ মেলামেশা করতেন হেফাজতের মামুনুল। ঝর্ণার ৩ ডায়েরির তথ্য। করোনার মধ্যেও সীমিত আকারে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ঢাবি চারুকলার। অনুষদের ভেতরেই হবে নববর্ষ বরণ। এবং বিশ্বে করোনায় একদিনে প্রায় ১৪,০০০ মৃত্যু। ভারতে শনাক্ত বাড়লেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদীর। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। লকডাউনে গণপরিবহনের পর এবার দোকানপাটও খুলে দিল সরকার। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দিনে ৮ ঘন্টা করে খোলা রাখা যাবে। মন্ত্রিপরিষদ থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কয়েকদিন ধরে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করে আসছে ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৭ দিনের লকডাউন দেয় সরকার। দেয়া হয় ১১টি নির্দেশনা। বন্ধ করে দেয়া হয় শপিং মল, দোকানপাট। গণপরিবহন চলাচলেও দেয়া হয় নিষেধাজ্ঞা। তবে খোলা রাখা হয় অফিস আদালত, বইমেলা ও শিল্প কারখানা। এ নির্দেশনার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতি বছর নববর্ষ উপলক্ষে বিপুল বেচাকেনা হয়। এ সময় দোকান বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মার্কেট ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত আজকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমি একটা কথা শুধু বলতে চাই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা পরিচালনা করি। এর আগে বুধবার থেকে সব সিটি কর্পোরেশনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে চলছে আন্তজেলা বাস। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের পঞ্চম দিনেও শর্ত ভেঙে রাজধানী থেকে আশপাশের জেলায় চলছে বাস। এসব বাসে সরকার নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। সকাল থেকেই মেঘলা, রজনীগন্ধা, শ্রাবণ, গজারিয়া, বোরাক সহ কয়েকটি পরিবহনে বাস রাজধানী থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে চলছে বিআরটিসির বাসও। বেশিরভাগ বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। বাসে যাত্রী ওঠার সময় জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও কোনো বাসেই তা করা হচ্ছে না। লকডাউন বাস্তবায়নে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি। লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, লকডাউনের মধ্যেই দোকানপাট তো খুলে দেওয়া হয়েছে, তো ব্যবসায়ীরা কি স্বাস্থ্যবিধি মেনে চলছেন? দেখুন, টানা এক সপ্তাহ লকডাউনের আজকে পঞ্চম দিনে থেকেই বলা যায় যে সমস্ত বিপণী বিতান খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল গতকালকে। সেই শর্তর উপরে অন্যতম ছিল যে যারা আসবেন, অর্থাৎ মার্কেটে যারা কেনাকাটা করতে আসবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তাদের এই কেনাকাটা করতে হবে। আমি নিউ মার্কেটে যে এলাকায় আছি সেই এলাকায় যদি এখনকার চিত্রটি দেখেন, সকাল 9টা বেজে গেছে। প্রায় 4 দিন বন্ধ ছিল সমস্ত দোকানের শাটার। তো আজকে সকাল 9টা বেজে গেছে। এখন থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানপাট যেগুলো ছিল সেই দোকানপাটগুলো খুলছে এবং তাদের কর্মচারীরা আসছেন। সামনে যেহেতু পয়লা বৈশাখের একটা বড় কেনাকাটা রয়েছে, বড় বাজার রয়েছে, এরপরে ঈদ রয়েছে। তো ব্যবসায়ীদের বেশ কয়েকদিনের আন্দোলন এবং ব্যবসায়ীদের বেশ কয়েকদিনের বিক্ষোভ এবং তাদের দাবির উপরে ভিত্তি করে কিন্তু গতকালকে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং মানুষ চলাফেরা এবং লকডাউনের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধের ভিতরে কিছুটা পরিবর্তন আনা হয়। সেই পরিবর্তনের অন্যতম হচ্ছে এই গত 4 দিন ধরে বন্ধ থাকা বিপণী বিতানগুলো, সেই বিপণী বিতানগুলো আজকে থেকে খুলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা এবং শতকরা 100%
স্বাস্থ্যবিধি মানার প্রতিশ্রুতি ব্যবসায়ীরা দিয়েছেন। এখন সকাল 9টা বাজে, যেহেতু দোকানপাট কেবল খুলতে শুরু করেছে, কিছু কিছু কাস্টমারের ভিতরে ভিড় করছে। আপনি জানেন নিশ্চয় যে আজকে যেহেতু শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, তো এই ছুটির দিনগুলোতে সাধারণত এই নিউ মার্কেট এলাকা একেবারে ক্রেতা সাধারণের আনাগোনা একেবারে জমজমাট থাকে সকাল থেকে শুরু করে সারাদিনই। তো আজকে যেহেতু শুক্রবার, সামনে পয়লা বৈশাখ রয়েছে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই উপচে পড়া যে ভিড় প্রতি শুক্রবারে যেটা আমরা দেখে থাকি কাস্টমারের বা ক্রেতার, সেই ভিড়টা আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তো এখন মূলত এই দোকানগুলো প্রায় 4 দিনের যে ধুলি ময়লা ছিল, সেই ধুলি ময়লাগুলো এখন পরিষ্কার করা হচ্ছে এবং ধীরে ধীরে এই নিউ মার্কেট এলাকার প্রতিটা দোকান খোলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। কর্মচারীরা যারা গত 4 দিন ধরে বেশ অবসরে সময় কাটাচ্ছিলেন, আজকে থেকে তাদের কিছুটা সেই অবসরের কালীন সময়টা অনেকখানি ছোট হয়ে আসবে এবং এই সময় তাদের বলা যায় যে একেবারে পুরো ব্যস্ততার ভেতর দিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকতে হবে। আমরা ঢোকার সময়, অর্থাৎ নিউ মার্কেটের প্রবেশ যে দরজা রয়েছে, সেই প্রবেশ গেটে আমরা দেখেছি যে নিরাপত্তা প্রহরী সেখানে শক্ত অবস্থান নিয়ে আছে এবং যারা প্রবেশ করছে তাদের মুখে মাস্ক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি নিশ্চয়ই এই মার্কেটের ভেতরে অবস্থান যারা করছেন, তারা মোটামুটি সবার মুখেই কিন্তু আমরা মাস্ক দেখেছি। গত এই 5 দিনের টানা যে লকডাউনটা চলছে, এই লকডাউনের ভিতরে উল্লেখযোগ্য উন্নতি যেটাকে বলা হয়, সেটা যদি বলা যায় যে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ভিতরে শুধুমাত্র মাস্ক ব্যবহারের যে আগ্রহ, সেই আগ্রহটা আগের তুলনায় বেড়েছে। তো সেই ধারাবাহিকতায় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই অফিস যেহেতু খোলাই আছে এবং পাশাপাশি অন্যান্য সেবাদান সংস্থাগুলো কাজ স্বাভাবিক রাখছেন, তো সেই দিক থেকে ব্যবসায়ীদের বিপণী বিতানগুলো খোলার যে দীর্ঘ কয়েকদিনের যে দাবি ছিল, সেই দাবির আলোকে কিন্তু গতকালকে তাদের বেশ কিছু শর্তের উপরে এই মার্কেট খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে অবশ্যই তাদেরকে বলা হয়েছে এবং সেদিক থেকে ব্যবসায়ী নেতারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা শতভাগ স্বাস্থ্য বিধি মেনেই তারা এই এখন থেকে মঙ্গলবার পর্যন্ত তারা বেচাকেনা করবেন এবং এই বেচাকেনার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে দিনের সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর ভিতরেই যত ক্রেতা এবং আছেন তারা বিক্রি করতে পারবেন এবং মঙ্গলবার পর্যন্ত থাকবে এই ব্যবস্থা। এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। নিউ মার্কেট থেকে জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। এপ্রিলের প্রথম 8 দিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 54,000, সুস্থ 22,500। প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে 4,000-এর বেশি, কিন্তু দেশের সব হাসপাতালে করোনার বেড রয়েছে 10,500। এই হারে আক্রান্তের সংখ্যা বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এপ্রিলে গড়ে প্রতিদিন 6,853 জন করোনা রোগী শনাক্তের বিপরীতে সুস্থ হচ্ছেন 2,828 জন, অর্থাৎ প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে 4,025 জন করোনা রোগী। 8 এপ্রিল পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে 6,66,132 জন, আর সুস্থ হয়েছেন 5,65,030 জন। সে হিসাবে বর্তমানে করোনা রোগী রয়েছে 1,01,102 জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে রোগী বাড়তে থাকলে সবাইকে চিকিৎসা দেয়া কঠিন হবে। এর থেকে যদি বাড়তে শুরু করে, বেশি মানুষের হসপিটালাইজেশন প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা একটা একুট ক্রাইসিসেই পড়ে যাব। কারণ বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে, সকল হাসপাতাল মিলিয়েও কিন্তু আমরা এত রোগী জায়গা দেওয়ার আমরা সক্ষমতা রাখি না। সো আমাদের সবাইকে সাবধানেই হতে হবে। যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা, নার্সরা, অন্য যারা আছে, একটানা সেবা দিতে দিতে তারা তাদের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। তো সুতরাং আসলেই চিন্তার সামনের দিনগুলোতে যে এই সংক্রমণের অব্যাহত ধারা যদি আমরা থামিয়ে দিতে না পারি, স্বাস্থ্য সেবা কতটা এর ভার সহ্য করতে পারবে, এটা কিন্তু আসলেই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় সরকারি বেসরকারি 19 হাসপাতালে করোনার জন্য সাধারণ বেড রয়েছে 3,622টি, যার 88% রোগী ভর্তি রয়েছে। ঢাকায় 305টি আইসিইউ বেডের বিপরীতে রোগী ভর্তি 292 জন। চট্টগ্রামে আইসিইউ সহ মোট বেড রয়েছে 718টি, যার শতকরা 56% রোগী ভর্তি। শুধু ঢাকা ও চট্টগ্রামে চাপ না বাড়িয়ে নিজ নিজ জেলায় চিকিৎসা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা বা চিটাগংয়ে এখন হাসপাতালে অলমোস্ট কোনো শয্যা খালি নেই।
এবং আমাদের এক ধরনের আবার ঢাকামুখী চিটাগংমুখী এক ধরনের মানুষ আছে যে সামান্য অসুখ হলে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের জেলা পর্যায়ে বা আমাদের এখন ডিভিশনাল জেলা পর্যায়ে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, জেলা হাসপাতাল আছে, সেখানে এখনো পর্যাপ্ত বেড আছে। এপ্রিলের প্রথম ৮ দিনে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৫ জন মানুষের। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৫৯ জন মানুষের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ও আসন্ন রোজা এই দুই মিলে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। অন্যদিকে লকডাউনে বাজার খোলা স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা কার্যকর হয়নি বেশিরভাগ জেলায়। বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামের বাজারে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন? আগের চেয়ে বেড়েছে কিনা? আর দোকান, শপিং মল খোলার যে সিদ্ধান্ত, সেটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? প্রথমত যে বিষয়টি সেটি হলো লকডাউনের মধ্যে কাঁচা বাজারগুলো বিশেষ করে একটা উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীর অধিকাংশ কাঁচা বাজার কিন্তু তাদের আগের অবস্থায় নিয়ে রয়েছে এবং সেখানেই বেচা বিক্রি হচ্ছে। তো স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও আসলে আমরা এখানে নানা ধরনের মানুষ আসছে। কেউ হয়তো যে তার যে সুরক্ষার বিষয়টি সম্পর্কে সচেতন, মাস্ক পরে আসেন কিংবা যেই দূরত্ব রাখার কথা সেটি মেনে চলার চেষ্টা করেন, কিন্তু অনেকেই আবার একেবারে খোলা মুখে যে বাজারে আসছেন। তো স্বাস্থ্যবিধি পুরোপুরি মানার সুযোগও আবার অনেকটা কম, কারণ যেহেতু যখন মানুষের চাপ অনেক বেশি বেড়ে যায় তখন আসলে কাঁচা বাজারের একেবারে ঘিঞ্জি পরিবেশের মধ্যে সবার মধ্যে যে দূরত্ব রাখা সেটি অনেকটাই অসম্ভব বলা যায়। তো এখানে আমরা আজকে বাজারে ঘুরে যেটি দেখলাম সেটি হচ্ছে এরই মধ্যে লকডাউনের প্রভাব একদিকে, অন্যদিকে হচ্ছে যেহেতু রমজান শুরু হচ্ছে খুব সামনে, রমজান সামনে, সব মিলিয়ে বাজারের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি এই দুইয়ের পাশাপাশি যে বিষয়টি সেটি হলো শীতকালীন সবজিরও সরবরাহ কিছুটা কমে এসেছে, যার কারণে বাজার ঊর্ধ্বমুখী বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আজকে চট্টগ্রামের এই যে কর্ণফুলী বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, টমেটো ২০ টাকা, শসা ৪০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, করলা ৫০ টাকা এবং বরবটি ৬০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, শিম ৫০ টাকা। তো আমরা দেখেছিলাম যে মাস দেড়েক আগেও কিন্তু মোটামুটি ২০ থেকে ৩০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যেত শীতকালীন সবজির সরবরাহ থাকার কারণে, কিন্তু এখন যেহেতু শীতকালীন সবজির সরবরাহ কমে এসেছে এবং সামনে যেহেতু রোজা, সব মিলিয়ে এখন কিন্তু একেবারে বেশিরভাগ সবজির দামই কিন্তু ৫০ টাকা ৬০ টাকার কাছাকাছি চলে এসেছে। আর এই তো ছিল মোটামুটি সবজির বাজার। এর বাইরে যদি আমরা বলি, বিশেষ করে মুরগির দামের ক্ষেত্রে, ব্রয়লার মুরগির দামের ক্ষেত্রে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, সেটি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর এক সপ্তাহ কিংবা ১০ দিনের ব্যবধানে চট্টগ্রামে মাছের বাজারের কথা বললে সেক্ষেত্রেও বলা যায় অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে দোকান এবং শপিং মল খোলার বিষয়ে, সেটি হচ্ছে আসলে আমরা দেখেছি গত লকডাউনের পর থেকে যখনই দোকানপাট, শপিং মলগুলো বন্ধ করা হয়েছিল, তখনই চট্টগ্রামে কিন্তু একাধিক মার্কেটের ব্যবসায়ীরা তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করেছে এবং কয়েক হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। তো এই যে তাদের প্রতিবাদ ছিল এবং দাবি ছিল যে খুব শীঘ্রই যাতে দোকান খোলা হয়, কারণ ঈদকে সামনে রেখে তাদের এটা একটা সারা বছরের যে একটা ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা সময় বলে তারা মনে করেন, যার কারণে তারা এই দাবিটুকু করেছিলেন। তো এই শপিং মল খোলা নিয়ে তারা যেমন খুশি, তবে সাধারণ মানুষের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ এটি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, অনেকেই বলছেন যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরো কঠোর হওয়া দরকার ছিল, শপিং মল খোলা উচিত ছিল না, এমনও অনেকে বলছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। জান্নাতারা ঝর্ণা, হেফাজত নেতা মামুনুল হকের কথিত স্ত্রী, তার লেখা ২০০ পৃষ্ঠার ৩টি ডায়েরি খুঁজে পাওয়া গেছে, যাতে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। ঝর্ণার দাবি, বিয়ে না করেই তাকে গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক, খরচের টাকাও দিতেন। ডায়েরিতে লেখা বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে নারীর সাথে অবসর উদযাপনে গিয়েছিলেন মামুনুল হক, তিনি ঝর্ণা, যাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন। ঝর্ণার ৩টি ডায়েরি অনেক কিছুই খোলাসা করে দিয়েছে। সেখানে লেখা, দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করেছেন মামুনুল হক, বিবাহ বহির্ভূত মেলামেশার অনুসূচনাও ফুটে উঠেছে। বিয়ে না করেও ঝর্ণার নিয়মিত ভরণ পোষণ দিতেন মামুনুল হক, কিন্তু
বিনিময়ে ঝর্ণাকে যা মাসুল দিতে হয়েছে তার জন্য ক্ষমাও চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে। ডায়েরির পাতায় পাতায় রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের আর্তনাদ। কারো মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ডায়েরিগুলো আসলেই ঝর্ণার লেখা কিনা। জবাব দিলেন তার বড় ছেলে আব্দুর রহমান। একজন মহিলার বা একজন নারীর বিচ্ছেদ, তার সন্তানের বার্থডের তারিখ কি অন্য কেউ লেখে? তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে? এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে? এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে, তাহলে আমি ডায়েরির বিষয়ে তো শিওর। এখন এই ডায়েরিগুলোই এটা শিওর হলাম তখন, কেন এটা তার লেখা। এখানে আমাদের জন্মদিন, তারপরে তার বিচ্ছেদের, এটা থেকে আমি শিওর যে এটা আমার মায়েরই হাতের লেখা এবং এটা আমার মায়েরই ডায়েরি। বিয়ের বিষয়েও ধারণা রয়েছে ডায়েরিতে। মামুনুল হক দাবি করেন ঝর্ণাকে বিয়ে করেছেন 2 বছর আগে। এ নিয়ে 2019 সালের 20 ফেব্রুয়ারি ঝর্ণার ডায়েরিতে শুধু লিখেছেন এগ্রিমেন্ট স্টার্ট, আর এবছরের 6 ফেব্রুয়ারি লিখেছেন মামুনুল হক বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু তা পূরণ করেননি। পয়েন্ট এখানে, আমাকে বিয়ে না করে কি লিখছে সে? আমাকে বিয়ে না করে সে চুমু খেলো কেন? আর একটা তারিখ লেখা আছে 20/2/19 মামুন এগ্রিমেন্ট। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে একটা এগ্রিমেন্ট অবশ্যই হয়েছিল, একটা ডিল হয়েছিল। আর 6/2/21 সে লিখছে যে আমাকে বিয়ে না করে জড়িয়ে ধরলো কেন? তাহলে এই দুইটা কথার দ্বারা স্পষ্ট ক্লিয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, বিয়ে হয়নি। এসব ডায়েরি দেখে ক্ষুব্ধ ঝর্ণার ছেলেও। তার অনুরোধ কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করার। মামুনুল হকেরও বিচার দাবি করেন আব্দুর রহমান। সে একটা কথা বারবার লিখেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই লোকগুলো আমাকে টাকা দিয়ে পুরোপুরি কিনে নিয়েছে, আমার কিছু করার নাই। আরও একটা কথা সে লিখেছে যে সাদা সাদা জামা পরলেই আর বড় বড় মাওলানার ডিগ্রি নিলেই সে মানুষ হয়ে যায় না, তার ভিতরে সে একটা মুখোশধারী হতে পারে। সে আর একটা কথা বলেছে যে আমি তাকে, হ্যাঁ এই কথাটা বলতেই হবে, যে আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি এটা বুঝতে পারতেছি না, কিন্তু এটা সে আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছে। এ ঘটনা তৈরি করেছে অনেক প্রশ্ন, দেখা দিয়েছে সন্দেহ। তদন্তের মাধ্যমে সব কিছু পরিষ্কার হোক, এমনটাই চায় সমাজের সবাই। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, সিলেটে করোনা রোগী শনাক্তের হার 30%। ফরিদপুরে আইসিইউ ও শয্যার সংকট, হিমশিম চিকিৎসকরা। ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন জলবায়ু সম্মেলনে। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়ালো দেশ। বৃহস্পতিবার 74 জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছিল। এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6854 জন। একদিন হচ্ছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আরেকদিন মৃত্যু। বুধবার সর্বোচ্চ শনাক্ত হয় 7626 জন। বৃহস্পতিবার হল 74 জন মৃত্যুর রেকর্ড। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছিল। 64 জনের মৃত্যু হয়েছিল গত বছরের 30 জুন। করোনায় দেশে এখন পর্যন্ত মোট প্রাণহানি 9521 জন। তবে 4 দিন পর করোনা শনাক্তের সংখ্যা নামল 7000-এর নিচে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 6854 জন, আর নতুন রোগীদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 6,66,132 জন হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। খুব অল্প সময়ে মানুষ কিন্তু এই রোগের সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে, যেটা গত বছর 7 থেকে 12 দিনে আমরা দেখেছি, যেটা এখন 3 থেকে 7 দিনের মধ্যে মানুষ যাদের খারাপ হচ্ছে তাদের কিন্তু তীব্রতা বেড়ে যাচ্ছে। এবছর ফেব্রুয়ারি শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার 3% নিচে ছিল। 2 মাস পর গত 10 মার্চ দৈনিক শনাক্ত আবার 1000 ছাড়ায়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এ পরিস্থিতিতে টিকা কার্যক্রম ত্বরান্বিত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভ্যাকসিন নিয়ে অনেক কোশ্চেন আছে মানুষের, সেটাকে রেসপন্ড করা প্রয়োজন, মানুষকে তথ্য দেওয়া প্রয়োজন। আজ পর্যন্ত গত 1 বছর পার হয়ে গেল, করোনার দ্বিতীয় বছরে পড়েছি আমরা, তৃতীয় চতুর্থ বছরও হয়তো যাব আমরা, কিন্তু একটা সাকসেসফুল মডেল অফ কমিউনিকেশন ক্যাম্পেইন বাংলাদেশে হলো না কেন?
করোনা মোকাবেলায় গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার, কিন্তু সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও ঢিলেঢালা লকডাউন ও স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখা যাচ্ছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউন এবং টিকাদান কর্মসূচির সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আজ থেকে তো দোকান, শপিং মল খুলে দেওয়া হয়েছে, তো বগুড়ায় ব্যবসায়ীরা কি স্বাস্থ্যবিধি মেনে দোকান চালাচ্ছেন? আর বগুড়ায় কতজন মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিলেন? এ পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে বগুড়ায় যদিও শুক্রবার, সেই শুক্রবার পরেও বেশ কিছু দোকানপাট আজকে খুলবে, শপিং মল খুলবে। আর আপনি টিকা দেওয়ার যে কর্মসূচির কথা জানতে চাচ্ছেন, সেটি চলছিল এবং গতকাল থেকে আবারও শুরু হয়েছে। সঠিক পরিসংখ্যানটি এই মুহূর্তে আমার হাতে নাই, তবে যে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, ডোজের যে হিসাবটি রাখা হয়েছে, যাদেরকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক সেই নির্দেশনা অনুযায়ী লোকজন আসছেন এবং টিকা নেওয়ারও কথা হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বগুড়ায় করোনা শনাক্তের হার বিপুল হইলেও ঠিক মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা থাকার কথা, ঠিক সেই রকম সচেতনতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটি দেখতে পাই, মাস্ক মানুষের মুখে থাকলেও সেটি কোনো রকমে শুধু থুতুনির নিচে লাগানো থাকে। আমি এখানে দাঁড়িয়ে ১০০ জন রিক্সা চালকের অবস্থা জানতে চেষ্টা করেছি, সেখানে আমি মাত্র ২৩ জনের মুখে মাস্ক পেয়েছি এবং এই ২৩ জনের মুখের মধ্যে যে মাস্ক আছে তার মধ্যেও ২ জন আবার নিচে নামানো, থুতুনিতে লাগানো আছে। এইরকমই অবস্থা বগুড়ায় যারা করোনার মধ্যে বসবাস করছে তাদের সতর্কতার জায়গাটার। এর বাইরে আমি কথা বলেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে, তারা যেটি জানিয়েছেন যে বগুড়ায় এখন ৩২% উপরে শনাক্ত হচ্ছে, কিন্তু তারা মনে করেন শনাক্তের হার আরও বাড়ানো দরকার, যেহেতু এইখান থেকে মূলত চারিদিকে পুরো উত্তরবঙ্গে লোকজনের যাওয়া আসা আছে এবং চলাচল করে, সে কারণে তারা বগুড়াকে গুরুত্ব দিচ্ছেন এবং শনাক্তের জন্য তারা পরীক্ষার কথাও বলছেন বেশি। বগুড়ায় এখন সব মিলিয়ে যে ক্যাপাসিটি রয়েছে সেটা কমপক্ষে ২৮৮ জনকে এখানে তো শনাক্ত করার সুযোগ রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ২০০ নিচে লোকজন এখানে পরীক্ষা করছে বা রেজাল্ট পাচ্ছে, এইরকমই অবস্থা দেখছি। আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের যে বক্তব্য, তারা মনে করেন যে বগুড়ায় করোনা পরীক্ষার জন্য আরও PCR ল্যাব বসানো দরকার, তাহলে অন্তত এইখানকার অর্থাৎ বগুড়া এবং এর আশেপাশের জেলার অবস্থাটা সম্পর্কে একটি তথ্য তাদের কাছে আসবে এবং তারা শনাক্তের হারের ব্যাপারে, শনাক্ত করার ব্যাপারে খুবই জোর দিচ্ছেন, এই কারণে যে তাহলে আইসোলেশনে রাখা সম্ভব হবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় গত বছরের তুলনায় এই বছরের যে অবস্থা, সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি দেখা যাচ্ছে। আর সব মিলে এখন পর্যন্ত বগুড়ায় লকডাউন বলতে যে বিষয়টি বলা হচ্ছে, সেটি আমরা তেমনভাবে কোথাও দেখতে পাচ্ছি না। কোনো জায়গায় দোকানপাট বন্ধ ছিল, আজকে সেগুলো খোলার সুযোগ পেয়েছে এবং আমি সকাল থেকে তাদের খোলার প্রস্তুতিও দেখতে পাচ্ছি। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। দেশের অন্যান্য জেলার মতো সিলেট, ফরিদপুরেও বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেট জেলায় করোনা রোগী শনাক্তের হার ৩০%। ফলে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিদিন বাড়ছে করোনা রোগী। প্রবাসী অধ্যুষিত সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চাপ। আক্রান্তের হার প্রতিদিন গড়ে ৩০%। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৯,০০০। নগরীর ১০০ শয্যার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শুধু করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ বাড়ায় কয়েকটি বেড খালি থাকলেও ১৮টি আইসিইউ পূর্ণ রয়েছে। আমাদের দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে সাসপেক্টেড ওয়ার্ড আর একটা হচ্ছে করোনা পজিটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ডে সিট খালি আছে কিছু, কিন্তু সাসপেক্টেড ওয়ার্ডে এই মুহূর্তে কোনো সিট খালি নেই। এছাড়া আমাদের আইসিইউতে পুরোপুরি ফিল আপ, এই মুহূর্তে ১৪ জন রোগী আছে। রোগীর চাপ সামাল দিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ শয্যার বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন ২০,০০০ লিটার অক্সিজেন প্ল্যান্ট। রেজাল্টটা ফরকাস্টেড করছি যতগুলো টেস্ট হচ্ছে তার প্রেক্ষিতে, এবং অনেক লোক হয়তো এর বাইরেও আছেন। নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা ওসমানী হাসপাতালে আগে যেভাবে আমরা ২০০ শয্যা করেছিলাম, সেই ২০০ শয্যা আমাদের প্রস্তুত আছে। এদিকে ফরিদপুরে করোনা আক্রান্ত রোগীদের ৫ থেকে ১০% আইসিইউ সেবার প্রয়োজন হচ্ছে, কিন্তু জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড রয়েছে মাত্র ১৬টি, এর মধ্যে ২টির যন্ত্রাংশ নষ্ট। বিশেষ করে আইসিইউতে যেখানে সবথেকে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, সবসময় হ্যান্ডেল করতে হয় ক্রিটিক্যাল পেশেন্টকে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি যাতে তাদের সবথেকে ভালো সেবাটা আমরা দিতে পারি। আমার প্রয়োজন প্রায় ২৪ জন ডাক্তার, সেখানে আমার মাত্র ৯ জন ডাক্তারদের চালাতে হচ্ছে। ঠিক একইভাবে আমাদের নতুন করোনা সংক্রমণ বাড়ানোর কারণে আমরা ওয়ার্ডগুলো করোনা ওয়ার্ড ডেডিকেট করেছি, যেখানে সার্ভিস দেওয়ার জন্য আরও মেডিকেল অফিসার দরকার।
সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এখন ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে আইসিইউ আর শয্যা সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সাধারণ মানুষের সচেতনতা কি বেড়েছে? মেডিকেল কলেজ ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সরকারিভাবে কিন্তু 250 বেডের আইসোলেশন ওয়ার্ড অর্থাৎ ডেডিকেটেড ওয়ার্ড, করোনা ডেডিকেটেড ওয়ার্ড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এইখানে কিন্তু আইসিইউতে 16টি বেড রয়েছে, অন্যদিকে আইসোলেশন এবং সাধারণ ওয়ার্ড মিলে বাকি বেডগুলো রয়েছে। তো আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল এই কলেজে কিন্তু যে 16টি আইসিইউ ওয়ার্ডের যে বেড রয়েছে তার মধ্যে কিন্তু মূলত 10টি সচল আছে, বাকি 4টি কোনো রকম ভাবে চলছে। আমি বলতে চাই যে এখানে ভেন্টিলেটর যে 16টির মধ্যে 10টি সচল আছে, এছাড়া মনিটর যে 16টি তার মধ্যে 11টি সচল রয়েছে। তো চিকিৎসকরা আমাদেরকে যেটি বলেছেন যে ভেন্টিলেটর সচল না থাকলেও হাইফ্লো নেজেল ক্যানেলের মাধ্যমে মূলত তারা অক্সিজেন করোনা রোগীদের দেওয়া হচ্ছে। তবে তাদের দাবি হচ্ছে একটি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা পর্যাপ্ত সংখ্যক হাইফ্লো নেজেল ক্যানেলারটি সরবরাহ পাই, সেক্ষেত্রে কিন্তু সাধারণ ওয়ার্ড এবং আইসোলেশন ওয়ার্ডেও কিন্তু তারা করোনা রোগীদের সেবাটা নিশ্চিত করতে পারবে। যেহেতু ফরিদপুরে গ্যাসের প্লান্ট রয়েছে, তরল গ্যাসের প্লান্ট রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডার রয়েছে, এমনটি জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম। তিনি বলেছেন প্রায় 450-র উপর গ্যাস সিলিন্ডার তাদের কাছে মজুত রয়েছে। তো আপনাকে বলতে চাই যে ফরিদপুরের এবং আশেপাশের জেলার রোগীরাই কিন্তু মূলত এখানে আসে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ ক্রাইসিস রোগী যারা করোনায় বেশি সমস্যায় পড়েছে তারা এই হসপিটালে চিকিৎসা নিতে আসে। আমি এই আইসিইউ ওয়ার্ডের ইনচার্জ যিনি রয়েছেন ডাক্তার অনন্ত কুমার বিশ্বাস, তার সঙ্গে কথা বলেছিলাম যে এই মুহূর্তে অর্থাৎ আজকে দিন পর্যন্ত কয়জন রোগী ভর্তি আছে। তিনি বলেছেন যে 16 জন রোগী আজকে পর্যন্ত, 14 জন রোগী আজকে পর্যন্ত ভর্তি রয়েছে এবং প্রতিদিনই রোগীর চাপ রয়েছে, কিন্তু পর্যাপ্ত সংখ্যক বেড বা পর্যাপ্ত সংখ্যক ইনস্ট্রুমেন্টের সরবরাহ না থাকার কারণে কিন্তু আমরা ভর্তি নিতে পারছি না। তাদেরকে বাধ্য হয়ে আমরা ঢাকা বা অন্য জায়গায় রেফার করছি বা পাঠিয়ে দিচ্ছি। তো ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলেছেন যে সরকারি উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় কিন্তু আমাদের চাহিদা পত্র পাঠিয়েছি। এখানে জনবলের ব্যাপক সংকট রয়েছে, বিশেষ করে চিকিৎসকের সংকট রয়েছে। 2 শিফটের চিকিৎসা দেওয়া হয় এবং 15 দিন অন্তর অন্তরে এই শিফট চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে কিন্তু 24 জন চিকিৎসক দরকার, সেখানে রয়েছে মাত্র 9 জন ডাক্তার, যার কারণে হিমশিম খেতে হয়। এটি ছিল ফরিদপুর মেডিকেল কলেজের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান। 14 এপ্রিল পহেলা বৈশাখ। করোনা মহামারীর মধ্যেও এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে 100টি ডিজাইন থাকছে, তবে মঙ্গল শোভাযাত্রা বাইরে বের হবে না। চারুকলা অনুষদের ভেতরেই উদযাপন হবে সীমিত পরিসরে। কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, এই স্লোগানকে সামনে রেখে চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। করোনার কারণে গত বছর আয়োজন বন্ধ থাকলেও এবার সীমিত পরিসরে বরণ করা হবে নতুন বছরকে। এইখানে দেখতে পাচ্ছেন এটা মঙ্গল বর্ম, ফেস শিল্ড করোনাকে মাথায় রেখে, তারপর রাজারানী রয়েছে, চরকা রয়েছে। এই ধরনের বিষয়গুলোই এবার মঙ্গল শোভাযাত্রায় আমরা নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে 100টি শিল্পকর্ম, যার মধ্যে রয়েছে মুখোশ, সরা ও নানা রকম ফেস্টুন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু 100 বছর পূর্তি, তো আমাদের যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারা 100টা এরকম সাজসজ্জার মুখোশ কিংবা বড় মুখোশ যা যা আমরা বানাচ্ছি সেই জিনিসগুলো তারা ধরে র্যালিটা রাস্তায় মুভ করবে না। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে যে চারুকলা অনুষদের ভিতরে দাঁড়িয়ে থাকবে। এই আয়োজনে কেবল চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরাই অংশ নেবেন, জনসমাগম করা হবে না। এবং যত কম সংখ্যক লোকবল লাগে সেই কম সংখ্যক লোকবল নিয়ে আমরা এবার আয়োজনটা করছি। ওই 100 জনের একটা আয়োজন টার্গেট করি এবং সেটা হয়তো এমনও হতে পারে যে আমরা রাস্তায় বেরোবো না, আমরা হয়তো চারুকলার ভেতরেই 100 জন দাঁড়ালো এই পিসগুলো নিয়ে এবং এই দাঁড়ানোর দৃশ্যটাই আমরা ক্যামেরাবন্দি করে সাধারণ লোকের জন্য টিভি চ্যানেলগুলোতে বা ইউটিউবে আমরা দেব। 1989 সাল থেকে পহেলা বৈশাখে বের হয় মঙ্গল শোভাযাত্রা। 2016 সালের 30 নভেম্বর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের আগে বাজারে পণ্যের দামে তেমন একটা প্রভাব পড়েনি, তবে ইফতার পণ্য, ছোলা, চিনি,
চিরাসহ কয়েকটি পণ্য কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, রাজধানী বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর করোনা স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন ক্রেতা বিক্রেতারা? দেখুন, আজকে রমজানের যেহেতু সামনে খুব সন্নিকটে চলে এসছে এবং রমজানের আগে আমরা বাজারে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধির একটি প্রবণতা দেখেছি। যেমন চিরা কেজি প্রতি প্রায় 5 থেকে 10 টাকা বেড়েছে এবং সোলার দাম 4-5 টাকা বেড়েছে, সেই সঙ্গে চিনি এবং সবচেয়ে উল্লেখযোগ্য, আমি এখন যে জায়গাটা রয়েছে এটি কাঁচা বাজার, এখানে লেবুর দাম আমরা দেখেছি যে আকাশচুম্বী, প্রায় 100 টাকা হালি। আমরা এর আগে লেবুর দাম কিন্তু এত বৃদ্ধি আমরা দেখিনি, কারণ রমজানের আর কয়েকদিন বাকি। তার মধ্যে আমরা জিজ্ঞেস করলাম যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে যে কেন এত দাম বৃদ্ধি আসলে লেবুর দামটা। তারা বলছেন যে আসলে এখন সিজন নেই, যার কারণে চাহিদা বেশি বেড়ে যাওয়ার কারণেই তারা 100 টাকা পর্যন্ত এই লেবুর দাম। রানা, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সোহেল রানা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন আজ। আগামী 22 থেকে 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তার এই সফর। আজ একদিনের সফরে ঢাকা আসবেন কেরি। তিনি এখন ভারত সফরে রয়েছেন। ভারতের দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হবে। ঢাকা সফরে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে, তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হতে পারে। আলোচনায় আসতে পারে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। কারণে অকারণে দেদারসে কাটা হচ্ছে ফসলি জমি, আর জমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। বিশেষ করে ইটভাটায় মাটির যোগান দিতে গিয়ে নির্বিচারে মাটি তোলা হচ্ছে ফসলি জমি থেকে। ফসলি জমি কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় পোড়ানোর জন্য। লালমনিরহাটে এই চিত্র সারা বছরের। স্থানীয়রা বলছেন, জেলায় একের পর এক কৃষি জমির উপর ইটভাটা গড়ে উঠতে থাকায় বাড়ছে ফসলি জমি থেকে মাটি তোলার প্রবণতা। আমরা জমি না দিলে পাশের জমি জমি দিচ্ছে, এখন বাধ্যমূলক আমাকেও দেওয়া লাগতেছে। ইটভাটার মালিকের কাছে আমরা বাধ্য হয়ে এই মাটি বিক্রি করতেছি। জেলায় 48টি ইটভাটার মধ্যে মাত্র 21টির অনুমোদন রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি খাতে ক্ষতিকর প্রভাবের শঙ্কা জানিয়েছে কৃষি বিভাগ। 3 ফসলি জমিতে কিভাবে ইটভাটা হয়, অনুমোদনের ব্যাপারটা মনে হয় এখানে উপেক্ষিত হচ্ছে। ফেনীতেও প্রায় একই অবস্থা। মাটি তোলার কারণে কোনো কোনো জমিতে তৈরি হয়েছে বড় গর্ত। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা বলা হলেও থামছে না এই প্রবণতা। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যেভাবে হোক এই ফসলি জমির কোনো মাটি তারা কাটতে পারবে না। এটা আমাদের মিটিং করেছে একাধিকবার, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সবাই আমরা এই তৎপর রয়েছি। ভবিষ্যতে হয়তো এই ব্যাপারে আরও বেশি আমরা কঠোর হব। পার্বত্য এলাকা খাগড়াছড়িতেও একই কারণে ধ্বংস হচ্ছে কৃষি জমির উর্বরতা। গবেষকরা বলছেন, জমির উপরিভাগের উর্বর অংশ বা টপ সয়েলের প্রতি ইঞ্চি তৈরি হতে সময় লাগে 100 থেকে 300 বছর। তাই মাটি কাটার এই প্রবণতায় অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশের। এলাকা, তার সার্বিক পরিস্থিতি, সেখানে কি পরিমাণ গাছপালা আছে ইত্যাদির উপর ডিপেন্ড করে নির্ভর করে এটি আপনার 100 থেকে 300 বছর সময় লাগে। তো ফলে আমরা যদি এই উর্বর স্তরটি, মাটির স্তরটি যদি সংরক্ষণের ব্যাপারে সচেতন না হই, তাহলে একবার চাষ করার পরে দেখা যাবে যে ওই জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। পরের বছর দেখা যাবে যে সেখানে ফসল উৎপাদন করে কৃষক লাভবান হতে পারবেন না। কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন 2013 অনুযায়ী কৃষিকাজ ছাড়া কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই আইন প্রয়োগে প্রশাসনের কঠোর ভূমিকা চায় ভুক্তভোগীরা। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় প্রায় 14,000 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,33,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 29,14,000। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 13,44,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 4,190 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন রোগী মিলেছে 89,000। যুক্তরাষ্ট্রে একদিনে 971 জনের মৃত্যু, 77,000 শনাক্ত হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি 954 জনের প্রাণ গেছে পোল্যান্ডে। সংক্রমণ বাড়ায় উরুগুয়েতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পেরুর সব রাজ্যে ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যুক্তরাজ্যে মোট আক্রান্তের অর্ধেকই উপসর্গহীন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার আবারও একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। 24 ঘন্টায় 1,31,000-এর বেশি নতুন রোগী মিলেছে সেখানে। মারা গেছে 802 জন। তবে রোগীর সংখ্যা বাড়লেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ইস্যুতে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মোদী বলেন, যত বেশি করোনা পরীক্ষা হবে তত দ্রুতই সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিস্তার কমাতে বেশি সংক্রমিত এলাকা চিহ্নিত করে সেসব অঞ্চলে কড়াকড়ি আরোপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন মোদী। এদিকে বিস্তার বাড়ায় বেঙ্গালুরু এবং কর্ণাটকের 6 শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা মহামারীর রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নিবন্ধন ছাড়া অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেন জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে নতুন ব্যবস্থা কার্যকর করার কারণে এর জন্য বাইডেনকে মার্কিন কংগ্রেসের কাছ থেকে অনুমতি নিতে হবে না। নির্বাহী আদেশে আগ্নেয়াস্ত্র কেনার জন্য ক্রেতার অতীত ইতিহাস যাচাই করা, অনলাইনে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রি এবং পিস্তল বা ভারী অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে শর্তারোপ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। টানা সপ্তম দিনে সহিংসতা দেখল নর্দার্ন আয়ারল্যান্ড। বেলফাস্টে বুধবার একটি বাস ছিনতাই করে সেটিকে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় তারা। ব্রেক্সিটের কারণে নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যে কড়াকড়ি দেখা দিয়েছে, ফলে হতাশা বেড়েছে যুক্তরাজ্যপন্থীদের মধ্যে। এর জেরেই গত শুক্রবার থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে সহিংসতা ঘটছে। পুলিশের ওপরও হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহিংসতা না করে আলোচনার মাধ্যমে সব মতপার্থক্যের সমাধানের আহ্বান জানান। অভিবাসনের আশায় যুক্তরাষ্ট্র সীমান্তে আসা হন্ডুরাস ও গুয়েতেমালার মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। নিজ দেশে সহিংসতা থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চান। তবে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে তাদের ঠিকানা হচ্ছে মেক্সিকোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো সীমান্তের নামে অভিবাসীর ঢল এমন দেখা যায়নি গত 20 বছরেও। তবে যুক্তরাষ্ট্র বন্ধ করে রেখেছে সীমান্ত। অভিবাসন প্রত্যাশীদের জন্য সীমান্তের পাশে মেক্সিকোর সিউডাড ওয়ারেজ শহরে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। দেয়া হচ্ছে খাবার ও স্বাস্থ্যসেবা। যারা মার্কিন সীমান্ত পাড়ি দিয়ে এসেছে তাদের সফর সহজ নয়। এখানে সবাই মার্কিন নাগরিক হওয়ার আশায় দেশ ছেড়ে আসেন না, অনেকেই আসেন বাধ্য হয়ে। হন্ডুরাস ও গুয়েতেমালা থেকে আসা 14 শিশুসহ 46 অভিবাসীর নতুন ঠিকানা এই আশ্রয়কেন্দ্র। তাদের একজন 24 বছরের এনা মারিয়া বলেন, তাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হতো। আমেরিকার স্বপ্ন পূরণে সীমান্ত পাড়ি দিয়েছি, তবে যা ভেবেছি তেমন না। এখানে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করে, তল্লাশি চালায়, শিশুদের সঙ্গে ভালো আচরণও করে না। ক্ষমতায় এসেই অভিবাসন নীতি শিথিলের ঘোষণা দেন জো বাইডেন। এতে বহু মানুষ অভিবাসনের আশায় আমেরিকার পথে যাত্রা করে। অনেক বিশ্লেষক বলছেন, বাইডেনের এই নীতি দেশটিতে সংকট সৃষ্টি করছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃহস্পতিবারও হয়নি শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, তবে জানা গেছে দল হবে 21 সদস্যের। আর সেখানে থাকছেন না মাহমুদুল্লাহ রিয়াদ, আটকে গেছেন ফিটনেস ইস্যুতে। এদিকে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছে 8 ক্রিকেটার। আঙ্গুলের চোট নিয়ে অস্বস্তি কাটেনি মুশফিকের। শ্রীলঙ্কা যাত্রার আগে প্রথম দফা করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ। ঐচ্ছিক অনুশীলনে মুশফিকের অস্বস্তি, আঙুলের চোট তাহলে কি পুরোপুরি সারেনি? নিউজিল্যান্ডে টি20 খেলেননি মুশি, ওয়ানডেতেও ছিলেন বিবর্ণ। ছন্দে ফিরতে চান শ্রীলঙ্কায়, কিন্তু রিকাভারি সেশন নয়, মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং করাকেই বেছে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন নির্বাচকেরা, কিন্তু ফিটনেস ইস্যুতে আটকে গেছেন। ফলে সাদা পোশাকে ফেরা দীর্ঘ হচ্ছে তার। লঙ্কা সফরে পেসার হাসান মাহমুদও অনিশ্চিত।
নতুন কিটে মুমিনুলদের প্র্যাকটিস হেড কোচ ডমিঙ্গোকে ছাড়া। সেন্টার উইকেটে তাইজুল মিঠুনদের নিয়ে ব্যস্ত ছিলেন খণ্ডকালীন স্পিন কোচ সোহেল ইসলাম। ওটিস গিবসন কাজ করেছেন তাসকিনের লাইন লেন্থ নিয়ে। উইকেটের পেছনে দাঁড়িয়ে মুমিনুল সাইফের ওপর চোখ ছিল ব্যাটিং কোচ লুইসের। সূচি অনুযায়ী 12 এপ্রিল শ্রীলঙ্কা যাবে টিম বাংলাদেশ চার্টার ফ্লাইটে, কিন্তু বৃহস্পতিবারও হয়নি দল ঘোষণা। ক্রিকেটার সংখ্যা বাড়ানোর চিন্তায় ঝুলিয়ে রেখেছেন নির্বাচকেরা। শোনা গেছে দল হবে 21 সদস্যের। লঙ্কা পৌঁছে দুদিনের প্রস্তুতি ম্যাচের পর সেটা কমে আসবে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম টেস্ট 21 এপ্রিল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে নারী ইমার্জিং দলের সিরিজে পাত্তাই পাচ্ছে না সাউথ আফ্রিকা। টানা 3 জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের। এক পেশে তৃতীয় ওয়ানডে 6 উইকেটে জিতেছে স্বাগতিকরা। লাল সবুজে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রোটিয়া মেয়েরা আটকে যায় 100 নিচে। 6 ব্যাটসম্যান ফেরেন 1 অঙ্কে। তাতে 33 ওভার 3 বল খেলে 92 রানে গুটিয়ে যায় সফরকারী দল। সর্বোচ্চ 30 রান করেন আনিকা বোস। ঋতু, নাহিদা এবং রাবেয়া নেন 3টি করে উইকেট। ছোট টার্গেট 28 ওভারে টপকেছে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে আসে 46 রান, ফারজানা 16 আর নিগার করেন 13 রান। একই ভেন্যুতে পরের 2 ম্যাচ 11 ও 13 এপ্রিল। আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। করোনা প্রকোপ বাড়লেও সফল আয়োজনে আশাবাদী ভারত। চেন্নাই উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু রাত 8টায়। সাকিব ও মুস্তাফিজ থাকায় এবারের IPL নিয়ে বাড়তি উন্মাদনা টাইগার সমর্থকদের। 5 মাসের ব্যবধানে IPL এবার নিজ দেশেই আয়োজন। করোনার সেকেন্ড ওয়েভেও বড় ঝুঁকি নিয়েছে BCCI। বায়োবাবল আর ক্লোজ ডোর ম্যাচেই সমাধান খুঁজতে হয়েছে। খেলা হবে 6 ভেন্যুতে, কেউই পাচ্ছে না হোম অ্যাডভান্টেজ। করোনাকালের ক্রিকেট বদলে দিয়েছে অনেক কিছুই। বায়োবাবলে এখন অভ্যস্ত হয়ে উঠছেন ক্রিকেটাররা। তারপরও আক্রান্তের খবরগুলো অস্বস্তির বড় কারণ। সব এড়িয়ে নতুন মিশনের রণকৌশল প্রস্তুত কোহলিদের। অধরা ট্রফিটা এবারে জিততে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের চেয়ে এবার অনেক কিছু গোছানো হয়েছে। সবাই এখন বাবলা থেকে অভ্যস্ত। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে, এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আসর শুরুতে রোহিত বিরাটের লড়াই। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারেও ফেভারিট। দেশি বিদেশি সমন্বয়ে ধরে রাখতে চায় শ্রেষ্ঠত্ব। বাবুল লাইফে চ্যালেঞ্জ অনেক, মানিয়ে নিতে হয়। তবে বন্ডিংটা দৃঢ় হয় সবার মধ্যে। ভালো স্মৃতি মনে করে সামনে এগোতে হবে। এদেশেও তুমুল জনপ্রিয় IPL। এক মৌসুম বাদে টাইগারদের প্রতিনিধিত্ব থাকছে জমকালো এই আয়োজনে। আকর্ষণের কেন্দ্রে সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনটা রাঙাতে চান আপন মহিমায়। হায়দ্রাবাদ মুম্বাই ঘুরে মুস্তাফিজ এবারে রাজস্থান রয়্যালসে। আর্চারের শূন্যতা হতে পারে তার জন্য বড় সুযোগ। কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠে ফিরতে ফিজের অপেক্ষা। আমি খুবই এক্সাইটেড। আমি চেষ্টা করব এই বছর রাজস্থান রয়্যালসের হয়ে কিছু করার। গ্যালারির মজা হয়তো টিভি পর্দায় মিলবে না, কিন্তু এই মহামারীতে এই ক্রিকেট উৎসব হয়ে উঠতে পারে মহৌষধ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত 14 এপ্রিল ঘরের মাঠে AFC কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে আবাহনীকে। করোনা পরিস্থিতিতে ম্যাচ পেছানোর আবেদন নাকচ করেছে AFC। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ হবে দর্শকশূন্য গ্যালারিতে। প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ইগলস ঢাকায় আসবে সোমবার। নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে ফেরায় দলের শক্তি বাড়বে, বিশ্বাস কোচ মারিও লেমোসের। লকডাউনে শুরু হয়নি প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। তবে আবাহনীর জন্য এই মুহূর্তে লিগের চেয়েও গুরুত্বপূর্ণ AFC কাপের বাছাই। বুধবার থিম্পু সিটিকে 2 গোলে হারানো মালদ্বীপের ক্লাব ইগলসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আকাশী নীল। করোনা পরিস্থিতিতে AFCর কাছে ম্যাচ পেছানোর আবেদন করা হয়েছিল। প্রয়োজনে হোম অ্যাডভান্টেজও ছাড়তে রাজি ছিল আবাহনী। তবে নির্ধারিত দিনেই ম্যাচ আয়োজনের পক্ষে AFC। তারা সেই অনুযায়ী নির্দেশনা দিয়েছে যে 14 তারিখে ম্যাচ আয়োজন করার জন্য কোনো দর্শক শূন্য স্টেডিয়ামে। আমরা যদি আমাদের এখানে আয়োজন করতে না পারি তাহলে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে আমাদেরকে আয়োজন করতে হবে। তো অন্য নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের থেকে আমাদের এখানে আয়োজনটাই সহজ। ঘরের মাঠে ইগলসকে হারালে 21 এপ্রিল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচ। প্রতিপক্ষ হবে বেঙ্গালুরু FC আর নেপাল আর্মির মধ্যে জয়ী দল। বেঙ্গালুরু জিতলে খেলতে হবে তাদের মাঠে। সেই বাধা টপকালে গ্রুপ ডিতে বসুন্ধরা কিংসের সঙ্গী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে আবাহনী।
শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে আমি ভাবছি না। আমার ভাবনা প্রথম ম্যাচে জয় পাওয়া। দলে কিছু ইনজুরি আছে, অনেকে ফিট হয়ে ফিরেছেন। সানডে ফেরা আক্রমণ ভাগ শক্তিশালী হবে আশা করছি। আমাদের টিমে ফরেন প্লেয়াররা অনেক ফিট, শুধু সানডে যদি আসে ও ফিটনেস ভালো থাকলে ও যদি পারফর্ম করতে পারে আমাদের টিম আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। আশা করি ম্যাচটা আমাদের 50-50, বা যদি সবাই ভালো পারফর্ম করে তো ইনশাল্লাহ ম্যাচটা জিততে পারবো। রোববার ঢাকায় পৌঁছে ক্যাম্পে যোগ দিবেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আওয়ে ম্যাচে গ্রানাদাকে হারিয়েছে 2-0 ব্যবধানে। বিরতির আগে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। লিন্ডেলফের অ্যাসিস্টে জাল খুঁজে নেন ইংলিশ তারকা। দ্বিতীয় গোল আসে ম্যাচের শেষ দিকে। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্ডেজ। অন্যদিকে ঘরের মাঠে ড্র করে হতাশ আর্সেনাল। স্লাভিয়া প্রাগের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে মিকেল আর্টেটার দল। 86 মিনিটে নিকোলাস পেপের গোলে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি গানাটা। ইনজুরি টাইমে টমাস হোলেজ গোল করলে মূল্যবান অ্যাওয়ে গোল পায় স্লাভিয়া প্রাগ। অ্যানিমেশন কার্টুন বিশ্বে বিনোদনের এক জনপ্রিয় মাধ্যম। তবে শিশুরা যদি নিজেরাই নিজেদের পছন্দের কার্টুন তৈরি করতে পারে তা তাদের কাছে আরও বেশি আনন্দের। আর সেই লক্ষ্যে রাশিয়ায় খোলা হয়েছে একটি স্টুডিও, যেখানে শিশুদের শেখানো হচ্ছে অ্যানিমেশন কার্টুন তৈরির কাজ। অ্যানিমেশন জগতের শুরুটা হয়েছিল 18 শতাব্দীতে। 1908 সালে চলচ্চিত্রে প্রথম আধুনিক অ্যানিমেশন দেখানো শুরু হয়, যেখানে হাতে আঁকা প্রায় 3000 ছবি নিয়ে তৈরি করা হয় অ্যানিমেশন। এরপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ওয়াল্ট ডিজনির লাজোগ্রাম এবং ওয়াল্ট ডিজনি স্টুডিও। তেমনি রাশিয়ার কারেলিয়ান রাজ্যে হাউস অফ লাইট নামের একটি স্টুডিও তৈরি করা হয়েছে। মজার বিষয় হলো এখানে কাজ শিখছে কেবল শিশুরাই। গ্রামে অ্যানিমেশন স্টুডিও তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা এবং তাদের বাবা মা সবার জন্যই বিষয়টা মজার। এখানে বিভিন্ন কম্পিউটার গ্রাফিক্স এবং হাতে আঁকা ছবি দিয়ে নতুন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখছে শিশুরা, আর এতে তাদের সাহায্য করছেন শিক্ষকেরা। বর্তমানে আমি অ্যানিমেটেড চলচ্চিত্র বানাচ্ছি। আমি মনে করি যে কোনো বয়সেই এই কাজ শেখা সম্ভব। আমি চরিত্রগুলোকে কয়েক মিলিমিটার দূরে রেখেছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এগুলো চলমান। বাচ্চাদের এই কাজে যুক্ত করতে পেরে অভিভাবকেরাও বেশ উৎফুল্ল। আমি ওর ছবিগুলো বাড়িতে ঝুলিয়ে রাখি। একদিন সে চোখ এঁকে দেখালো আমাকে, এবং সত্যি সেগুলো প্রাণবন্ত মনে হচ্ছিল। এরই মধ্যে স্টুডিওটি রাশিয়ার বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনেও খুলল দোকানপাট, শপিং মল। মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে দিনে 8 ঘন্টা করে। প্রতিদিন গড়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে 4000-এর বেশি। এই হারে বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। টাকার বিনিময়ে কথিত স্ত্রী ঝর্ণার সাথে অবৈধ মেলামেশা করতেন হেফাজতের মামুনুল। ঝর্ণার 3 ডায়েরির তথ্য। করোনার মধ্যেও সীমিত আকারে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ঢাবি চারুকলার। অনুষদের ভেতরেই হবে নববর্ষ বরণ। বিশ্বে করোনা একদিনে প্রায় 14,000 মৃত্যু। ভারতে শনাক্ত বাড়লেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদী। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।